আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইটা নিয়ে একটু আলোচনা করব। বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব মূলত, ঠিক আছে? তো চলো দেখে নেই আজকে আমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায়ে কি আছে, কোন টপিকটা আছে। কেমন, দেখো বাংলা বইয়ের প্রথম অধ্যায় এখানে আছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। তার মানে প্রসঙ্গের মধ্যে থেকেই আমাদের কি করতে হবে, কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, তাই না? আচ্ছা, এখন দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করি। নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। আচ্ছা, তো পরিস্থিতি এক, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পরিচ্ছন্নতা কর্মী ক্লাসরুম, এটা তাই না, একটা ক্লাসরুম পরিষ্কার করছে আর দুইটা স্টুডেন্ট যে কিনা চলে আসছে, তাই না, ক্লাসে চলে আসছে। তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে এই পরিচ্ছন্নতা কর্মী যে ক্লাসরুমটা মুছছিল আর কি, পরিষ্কার করছিল, তখন এই ছেলেটা কি করেছে, এই ছেলেটা নিশ্চয়ই ভুল করে ক্লাসরুমে ঢুকে পড়েছে। এমনটা তোমাদের সাথেও হতে পারে। তো যখন তোমরা এমন কিছু করে ফেলবা বা ভুল করে কোনো একটা কাজ করে ফেলবা যেটা তোমাদের করা উচিত ছিল না, সেক্ষেত্রে তোমরা তখন কি করতে পারো, এই ছেলেটা কি করেছিল, এই ছেলেটা কি করতে পারতো, এরকম একটা ভুল করার পরে এই ছেলেটা এই পরিচ্ছন্নতা কর্মীকে সরি বলতে পারতো, তাই না? তাহলে তোমরা কি করবে, এ ধরনের ভুল হয়ে গেলে তোমাদের যার যার সামনে এরকম ভুল হবে, যে ক্ষতিগ্রস্ত হবে, তাকে কি বলবে, অবশ্যই দুঃখিত অথবা সরি বলবে। কেমন, তোমরা এভাবে বলতে পারো যে আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি যে আপনি রুমটা ক্লিন করছিলেন, আমি তো ভুল করে ক্লাসরুমে চলে আসছি। তো এরপর থেকে যখন ক্লাসরুমে আসবো আমি সাবধানতা অবলম্বন করে আসবো, যাতে এমন ভুল আমার আর কখনো না হয়। ঠিক আছে, আমি খুবই দুঃখিত। ঠিক আছে, এটা তোমরা কিন্তু বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো পরিস্থিতি দুইয়ে যেটা আমরা বুঝতে পারছি, পরিস্থিতি দুইয়ে আছে কি, বিশেষ প্রয়োজনে মাকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যেতে হবে, সেখানে আগে কখনোই যাওনি, সে আত্মীয়রা থাকে তোমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। ওই জায়গায় কিভাবে যাবে আর ঠিক মতো পৌঁছানোর পর কার কার সাথে যোগাযোগ করবে, সেই প্রশ্নটা এখানে করা হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে, যেহেতু তোমাদের এখানে লেখা আছে যে আত্মীয়র বাড়িটা কিছুটা দূরে, তো দেখো এখানে ছেলেটা ফোন দিচ্ছে, তাই না, তার মানে নিশ্চিত যে ওই আত্মীয়কে ফোন দিচ্ছে। তো তোমরা কি করবে, তোমরা সেই আত্মীয়কে আগে কি করবে, ফোন করবে, তাই না, ফোন করে জেনে নেবে যে তোমাদের বাড়িটা এক্স্যাক্টলি লোকেশনটা কোনটা, ঠিক আছে, কোন জায়গায়। তারপরে তোমরা যদি না জেনে থাকো যে এই জায়গায় যেতে হলে কিভাবে যেতে হবে, এটা যদি না জেনে থাকো তাহলে সেটাও জেনে নেবে যে কিভাবে যাব, এই জায়গায় কি বাসে যাব নাকি ট্রেনে যাব নাকি গাড়িতে যাওয়া যাবে না রিক্সা বা সিএনজি, কিসে যাব, নিশ্চয়ই তোমাকে ইনফরমেশন দিয়ে দিবে। ঠিক আছে, এভাবে তুমি জেনে নিতে পারো যে কোথা থেকে কোন পর্যন্ত কিসে যাব, কোথা থেকে কিভাবে যাব, এগুলো তোমরা ফোন করে জেনে নিতে পারো। ঠিক আছে, সেই আত্মীয় বাসায় যাওয়ার আগে এই 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 যোগাযোগগুলো তোমরা আগে থেকেই করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো পরিস্থিতি তিনে দেখতে পাচ্ছি একটা স্কুলের সামনে কয়েকটা স্টুডেন্ট নিশ্চয়ই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তাহলে চলো দেখি কি নিয়ে আলোচনা করছে। কেমন, ওকে, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমাদের স্কুলের একজন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে। ও নো, এটা তো ভালো কথা নয়। তো এই নিয়ে বন্ধুরা মিলে আলোচনা করলে এবং সিদ্ধান্ত হলো যে তোমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করবে। এখন বন্ধুরা মিলে কার কার সাথে যোগাযোগ করবে ও কি বলবে। আচ্ছা, এখানে কি বললো যে ধরো তোমাদের বাংলাদেশে তো বাল্যবিবাহটা কি বলে, আইনত অপরাধ, তাই না, আইনত দণ্ডনীয় অপরাধ। তো এখন যেহেতু তোমরা জানতে পারছো যে তোমাদের একটা ফ্রেন্ডের বা তোমাদের একটা বান্ধবীর এরকম বাল্যবিবাহ হচ্ছে, তো তোমরা সেক্ষেত্রে কি করতে পারো, তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো, নিজেরা বুদ্ধি পরামর্শ করে দেখতে পারো যে কিভাবে এই বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। তারপরে যদি তোমরা মনে করো যে না, আমরা তো ছোট মানুষ, আমাদের কথা কেন শুনবে, আমাদের কথা তো বড়রা শুনবে না, সেক্ষেত্রে তোমরা প্রথমেই যার সাথে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে তোমাদের ক্লাস টিচার। ঠিক আছে, তোমরা প্রথমে তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করতে পারো। অ্যান্ড দেন সে যদি
বলে যে আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি শুনলাম, তো সে যদি ব্যাপারটা সর্ট আউট করতে পারে, মানে সমাধান করতে পারে, তাহলে তো খুবই ভালো কথা হয়ে গেল। আর যদি সে মনে করে যে না এখানে আমি গেলে হবে না, যেহেতু এটা মানে গার্জিয়ান লেভেলের ব্যাপার, যদিও সেও একজন গার্জিয়ান, কিন্তু তারপরেও অনেক সময় আছে যে টিচারদেরকে আর কি ওইভাবে মান্য করতে চায় না। অনেক ফ্যামিলি আছে যে না আমার মেয়েকে আমি বিয়ে দিব, আপনি বলার কি, এই টাইপের আর কি কিছু টিপিক্যাল লোকজন থাকে, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে যদি এখন ক্লাস টিচার মনে করে যে না আমি গেলে হবে না, আমাদের স্কুলের যিনি প্রধান, হ্যাঁ হেড স্যার অথবা হেড ম্যাডাম, তার সঙ্গে আলোচনা করি, তো তার সঙ্গে আলোচনা করতে পারো তোমরা সবাই মিলে গিয়ে। তো তিনিও যদি মনে করেন যে ব্যাপারটা তো যেহেতু একটা বিয়ে শাদীর ব্যাপার, আর যেটা আইনত একটা আইন বিরোধী ব্যাপার, তো অবশ্যই আমরা এভাবে নিজেরা না গিয়ে আমরা আইনের সাহায্য নেই, ঠিক আছে? আইনের সাহায্য নেই বলতে তোমার হেড ম্যাডাম বা হেড স্যার দেখা যাচ্ছে যে পুলিশ স্টেশনে ফোন করলো বা তাদের সাথে যোগাযোগ করলো, তাদেরকে নিয়ে তোমরা সবাই মিলে সেই তোমার ফ্রেন্ডের বাসায় গিয়ে তার বাল্যবিবাহ প্রতিরোধ করার চেষ্টা করতে পারো কিন্তু, ঠিক আছে? এভাবে করেই কিন্তু তোমরা কাজটা করতে পারবে, ঠিক আছে? এভাবে যোগাযোগের মাধ্যমে। আচ্ছা, এরপরে কি হলো? পরের পরিস্থিতিতে দেখো পরিস্থিতি 4। এখানে কি লেখা আছে? বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, সে ও তার পরিবার এলাকায় কিছুদিন আগে এসেছে। তোমার বিদ্যালয় এবং এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচিত করবে? ওকে, দেখো তোমার এরকম কিন্তু হয়, তাই না? এমনটা কিন্তু আমরা দেখি যে হঠাৎ করেই ক্লাসে নতুন একটা মেয়ে বা হঠাৎ করে ক্লাসে নতুন একটা ছেলে, হ্যাঁ, যারা সরকারি চাকরি করে, বিশেষ করে যাদের বাবা মা, তোমাদের যে সমস্ত বন্ধুদের বাবা মা সরকারি চাকরি করে, তারা কিন্তু ট্রান্সফার হয়, ঠিক আছে? চাকরির সুবাদে তারা ট্রান্সফার হয়, এক জেলা থেকে আরেক জেলায় যায়। তো সেক্ষেত্রে কি হয়, দেখা যাচ্ছে ক্লাস 6-এ এক জেলায় ভর্তি হয়েছিল, তো ট্রান্সফারের কারণে আরেক জেলায় চলে গেছে। তো দেখা যাচ্ছে যে ক্লাস 7-এ আবার আরেক জেলায় তোমাদের স্কুলে ভর্তি হইতে হইলো, হ্যাঁ, এরকম হয়। তো সেক্ষেত্রে তো তোমাদের যারা সহপাঠী তোমরা যারা আসো, তাদের মধ্যে এই যে নতুন একটা মেয়ে, আমরা সম্ভবত এটাকেই ধরে নিচ্ছি, মানে এই মেয়েটাকেই ধরে নিচ্ছি যে নতুন স্কুলে ভর্তি হয়েছে, ঠিক আছে? তো এরকম স্কুলে ভর্তি হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের কি করণীয়? সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? সেই মেয়েটার সঙ্গে গিয়ে আলাপচারিতা করতে পারো। যেমন তুমি কোন স্কুল থেকে এসেছো, তুমি আগে কোথায় ছিলে, হ্যাঁ, কোন জেলাতে ছিলে, তোমার ওই জেলায় তোমার স্কুলের নাম কি, এটা জিজ্ঞেস করতে পারো। অ্যান্ড দেন তুমি তোমার স্কুল, তোমার এলাকা, ঠিক আছে, এই সমস্ত বিষয় মেয়েটাকে জানাতে পারো। যেমন তোমার এলাকাটা অনেক ভালো, তোমার স্কুলটাও অনেক ভালো, তোমার এলাকায় যতগুলা স্কুল আছে সেই স্কুলগুলোর মধ্যে তোমাদের স্কুলটা সবচাইতে বেশি ভালো, এখানে টিচাররা অনেক ভালো করে পড়ান, অনেক ভালো করে বোঝান, ঠিক আছে, অনেক গুরুত্বের সঙ্গে পড়ান। এই বিষয়ে তুমি তোমার নতুন যে সহপাঠী অথবা নতুন যে বন্ধু তার সাথে যোগাযোগ করতে পারো, মানে এভাবে তোমরা বলতে পারো, ঠিক আছে, জানাতে পারো, এই আর কি, ঠিক আছে? তারপরে এটাও বলতে পারো যে তোমার যদি এখানে তো তুমি নতুন এসেছো, তোমার কোনো নতুন বন্ধু হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তুমি আমার সাথে মিশতে পারো, আমরা একসঙ্গে বসতে পারি, ঠিক আছে, একসঙ্গে স্কুল ছুটি পর যেতে পারি, আমরা একসঙ্গে টিফিন করতে পারি, পড়াশোনা করতে পারি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তোমরা আমার থেকে অনেক ভালো বুঝতে পারবে ইনশাল্লাহ, এই আর কি। তারপরে দেখো কি আছে, পরিস্থিতি 5। ও মাগো, এখানে কি করছে? সবাই মিলে মারামারি কেন করছে? চলো দেখি, পড়ি, তাই না? কি বলেছে এখানে? দেখো, একটি বিষয় নিয়ে তোমার দুটি বন্ধুর মধ্যে মতের পার্থক্য হয়েছে এবং তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। এ অবস্থা চলায় তুমি এগিয়ে গেলে এবং তাদেরকে শান্ত করতে চাইলে, তোমার ভূমিকা ও কথা কি হবে? ওকে, তো আমরা এখানে বুঝতে পারলাম যে এরা দুইজন ধরো তোমারই বন্ধু, ঠিক আছে, এরা দুইজন তোমারই বন্ধু কি করছিল এখানে? যেহেতু আমরা স্ট্যাম্প দেখতে পাচ্ছি, তাই না? তাহলে ডেফিনেটলি ক্রিকেট খেলছিল। আর ক্রিকেট খেলায় তো মোটামুটি একবার দুইবার বেঁধে যাবেই, না হইলেও 1-2 বার তো বেঁধে যাবেই যে না আমি আউট হইনি, না তুমি আউট হয়েছো, এই এক কথা দুই কথা গ্যাঞ্জাম একটা লেগেই যায়। তো এখন কথা হচ্ছে যে এই গ্যাঞ্জামটাকে তুমি কিভাবে
সমাধান করবে। ঠিক আছে, তোমার কি ভূমিকা হবে এটাই হচ্ছে মেইন বিষয়, তাই না? এখানে যেহেতু দুইজন বন্ধু তোমার গ্যাঞ্জাম অলরেডি করছে, ঝামেলা অলরেডি করছে, তুমি গিয়ে নিশ্চয়ই নিজেও আবার গিয়ে ঝামেলা করবা না। তুমি তখন গিয়ে দুজনকে আগে ঠান্ডা করবে, অর্থাৎ চুপ করাবে যে আচ্ছা ঠিক আছে তোমাদের বিষয়টা বুঝতে পেরেছি, তোমরা এবার থামো থামো, আমি দুটো কথা বলছি বা আমি বলছি যে বিষয়টা কি হয়েছে বা কিভাবে হয়েছে বা কি করতে হবে। এভাবে তাদেরকে আগে থামাবে, ঠিক আছে? থামিয়ে তারপরে ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলবে তুমিও, এবং তাদেরকেও ঠান্ডা মাথায় কথা বলতে বলবে। ঠিক আছে, যে কোনো কিছুই গ্যাঞ্জাম করে, ঝগড়া করে, ঝামেলা করে সহজভাবে সমাধান করা যায় না, তাই না? যে কোনো কিছুই সহজ সমাধানের জন্য মাথা ঠান্ডা রাখতে হয় এবং ভালোভাবে বিষয়টা নিয়ে আলোচনা করে, ঠিক আছে, তারপরে একটা সমাধানে যেতে হয়। তো তুমিও এখানে বিষয়টা নিয়ে আগে আলোচনা করবে যে না এটা এরকম, তো এটা এরকম হতে পারতো, বা এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, এভাবে বলে তুমি সুন্দর করে বিষয়টা ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বলবে। ঠিক আছে, এভাবে তুমি সমস্যাটা সমাধান করবে। ওকে, এরপরে দেখো পরিস্থিতি 6 কি আছে। পরিস্থিতি 6 আছে তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে, এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে। আচ্ছা, এবার দেখো তোমার আশেপাশে ধরো কারোর বাড়িতে বা কোন একটা দোকানে বা কোন একটা অফিসে, মানে হোয়াট এভার কোন একটা জায়গায় আগুন লেগেছে। তো সেক্ষেত্রে তুমি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে যে আগে বড়দেরকে জানাবে যে অমুক জায়গায় আগুন লেগেছে। ঠিক আছে, তারপরে কি করবে? তারপরে তুমি সেবা সংস্থা, তাই না, তুমি প্রথমে কল করবে কাকে বলো তো? প্রথমে কল করবে হচ্ছে ফায়ার ব্রিগেড। ঠিক আছে, হ্যাঁ ফায়ার সার্ভিস, সরি, ফায়ার সার্ভিসকে আগে কল করবে। ফায়ার সার্ভিসকে কল করার পরে যদি দেখো যে না তাদের আসতে দেরি হচ্ছে, তখন তুমি পুলিশ স্টেশনে কল করবে। ঠিক আছে, পুলিশ স্টেশনে কল করবে, ফায়ার সার্ভিসকে কল করবে। ঠিক আছে, কল করে সবাইকে ইনফর্ম করবে। তারপরেও যদি দেখো যে না হচ্ছে না, তখন কি করবে? তখন সঙ্গে সঙ্গে 999 নাম্বারে কল করবে, তাই না? তোমরা সবাই অনেকেই জানো, তাই না? আমি তো মনে করি তোমরা সবাই জানো যে 999-এ কল করতে হবে জরুরি অবস্থায়। অবশ্যই যখনই কোনো একটা ইমার্জেন্সি বা জরুরি কোনো অবস্থা হবে বা কোনো অকারেন্স হবে, হ্যাঁ, তখন কি করতে হবে? আমাদেরকে 999-এ কল করতে হবে। 999-এ কল করে তুমি তোমার যে জায়গায় আগুন লেগেছে, ঠিক আছে, সেই জায়গার ঠিকানাটা বলে দিবে। সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে তোমাদের হেল্প করার জন্য চলে আসবে। ঠিক আছে, তো এইগুলো তোমরা করতে পারো। আচ্ছা, এরপরে আসো কি লেখা আছে, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, তাই না? আচ্ছা, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। ওকে, এটা কি করতে হবে? এখানে হচ্ছে যে আমরা মোটামুটি কয়টা পরিস্থিতি দেখলাম? 6টা পরিস্থিতি দেখলাম, তাই না? তো এখানে কি বলছে যে কোনো ধরনের পরিস্থিতিতে, মানে এই যে 6টা পরিস্থিতি দেখলাম, 6টা পরিস্থিতিও হইতে পারে বা অন্য কোনো পরিস্থিতিও হইতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে সেই পরিস্থিতিতে যোগাযোগ করবে, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে, কিভাবে কথা বলবে, ঠিক আছে, কিভাবে আচরণ করবে, এই বিষয়গুলোই মানে তুমি কিভাবে করবে এই বিষয়গুলো নিয়ে মানে তোমাকে এখানে এই ছকটা পূরণ করতে বলেছে। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা না হয় দেখে আসি যে এই ছকে কি কি লেখা যেতে পারে বা আমরা কি কি বিষয় নিয়ে বিবেচনা করব এই পরিস্থিতিতে। তো দেখো এখানে আমি লিখেছি যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, তাই না? দেখো, গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। তো কারোর সঙ্গে কথা বলার সময় গলার স্বর উচ্চ স্বরে মানে চিল্লিয়ে বা অনেক আস্তে, যে এত আস্তে যে তোমার সামনের যে ব্যক্তিটা প্রশ্ন করেছে সেই প্রশ্নের অ্যান্সার শুনতেই পাইলো না তুমি যে অ্যান্সার দিচ্ছ। তো এইভাবে কিন্তু কথা বলা যাবে না, উচ্চ স্বরে বা একদম নিম্ন স্বরে কথা বলা যাবে না। ঠিক আছে, স্বাভাবিকভাবে কথা বলতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা। ঠিক আছে, প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করা। তারপরে আছে ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করা। আচ্ছা,
প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করার বিষয়টা কি, ধরো তুমি একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছো, বা সরি, ধরো তোমার সাথে কেউ একজন ব্যক্তি একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছে, তুমি তার মধ্যে অন্য একটা প্রসঙ্গে কথা বলতেছো, ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি স্কুলে যাও, তোমার তোমার ক্লাস টিচারের নাম কি? তুমি বললা যে হ্যাঁ আমি স্কুলে যাই, আমার স্কুলে জানেন অনেক সুন্দর ফুলের বাগান আছে। বিষয়টা কি এক হইলো? না, বিষয়টা এক হলো না। সে তোমার কাছে তোমার ক্লাস টিচারের নাম জিজ্ঞেস করেছে, তুমি যদি বলো যে হ্যাঁ আমি স্কুলে যাই, আমার জানেন আমার স্কুলে অনেক সুন্দর একটা ফুলের বাগান আছে, বিষয়টা প্রসঙ্গের বাইরে চলে গেল। অর্থাৎ প্রসঙ্গের মধ্য থেকেই কিন্তু যোগাযোগ করতে হবে। আচ্ছা, ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া। আচ্ছা, ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা নেওয়া। তো তুমি হচ্ছে যদি এখন না, অন্যভাবে বলি, তুমি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে, ঠিক আছে? তো সেই জায়গায় গিয়ে তুমি তার সাথে তো জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলতে পারবা না। লাইক এমন যে আরে কি অবস্থা, কেমন আছো, এভাবে কি বলতে পারবে? যে তারপর দিনকাল কেমন চলতেছে, ভালো চলতেছে, কি অবস্থা, বেশি খারাপ লাগতেছে, এভাবে নিশ্চয়ই বলতে পারবে না, তাই না? তোমাকে কিভাবে বলতে হবে? নমনীয়তার সাথে বলতে হবে, তাই না? যেহেতু লোকটা অসুস্থ, বা তোমার বন্ধুই ধরো না অসুস্থ, তো তোমাকে সুন্দর করে কথা বলতে হবে, তার শারীরিক অবস্থাটা খেয়াল করে তোমার কথা বলতে হবে, ঠিক আছে? সে যখন সুস্থ ছিল তখন যেভাবে কথা বলতা, সে যখন অসুস্থ তখন সেভাবে কথা বলা যাবে না। তখন ভালোভাবে তাকে জিজ্ঞেস করতে হবে, তার মানসিক অবস্থার ব্যাপারটা বিবেচনা করতে হবে, যে সে অসুস্থ, হ্যাঁ তার শরীরটা ভালো নেই, তো তোমাকে ভালোভাবে কথা বলতে হবে। যেমন এভাবে বলতে পারো যে এখন কেমন অনুভব করছো, অনেকদিন আগেই আসতে চেয়েছি বা আসতে পারিনি, আজকে সময় করে আসলাম, বা এই টাইপের, যে এখন ডাক্তার কি বলেছে, তোমাকে আর কতদিন এভাবে থাকতে হবে, হ্যাঁ ডাক্তার কি কি মেডিসিন দিয়েছে, এখন কেমন ফিল করছো, এভাবে, ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতে পারো, তবে সেটা অবশ্যই নমনীয়তার সাথে। যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা। আচ্ছা, যেমনটা বলেছিলাম, প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করা, একই বিষয়, ঠিক আছে? যে বিষয়ে তোমার সাথে তোমার অপর ব্যক্তি কথা বলবে, তুমি কিন্তু সেই বিষয়ের মধ্য থেকে কথা বলবে, সেই বিষয়ের বাইরে গিয়ে কথা বলবে না। স্থান ও পরিস্থিতির রীতিনীতি বিবেচনা করা। স্থান ও পরিস্থিতির রীতিনীতিগুলো তোমাকে বিবেচনা করেই কথা বলতে হবে। অপর ব্যক্তির মতামত, অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা। আচ্ছা, তুমি কথা বলছো, তো তোমার সাথে আর একজন ব্যক্তি কথা বলছে, তো তুমি তোমার মতো কথা বলছো, কিন্তু তুমি বুঝলা না যে তোমার কথায় তোমার অপর যে ব্যক্তিটা আছে সে কষ্ট পাচ্ছে, হ্যাঁ তার খারাপ লাগতেছে, তোমার কথাগুলো ভালো লাগছে না তার কাছে। এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। তুমি কথা বলবে, তুমি খেয়াল করবে যে অপর ব্যক্তি যে মতামত, সেই মতামতটাকে তুমি কি করবে, প্রাধান্য দেবে, ঠিক আছে? তার অনুভূতিটা যেন তার অনুভূতিতে যেন আঘাত লাগে, এই ধরনের কোনো কথা বলবে না। তাকে গুরুত্বের সাথে কথা বলবে, তার সাথে গুরুত্বের সাথে কথা বলবে, ঠিক আছে? এই বিষয়গুলোই, ঠিক আছে? তো আমি এখানে বেশ কয়েকটা পয়েন্ট লিখেছি। তো এখানে তো ক খ গ তিনটা পয়েন্ট আছে, আমি বেশ কয়েকটা পয়েন্ট লিখেছি। তো তোমাদের যদি এর মধ্যে আরো কিছু মনে হয় যে না এই বিষয়গুলো মিস হয়ে গেছে, তো তোমরা ওইগুলো লিখে নিতে পারো, অথবা এখান থেকে তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তো এরপরে আসো, এখানে কি বলেছে, আচ্ছা 18 মিনিট হয়ে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই রাখছি, ঠিক আছে? আর বেশি বড় করব না ভিডিওটা। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।